Okay, so we have got three different sets of we have got these controllable switches, examples of controllable switches on this slide, and you can see that we have got uh, four different examples for controllable switches. So starting from power BJT, we have got power MOSFET, and combining the advantageous features of MOSFET and BJT together in a single device, and that is IGBT. And an interesting example, the last one is from thyristor family. আমরা যেটা জেনে আসছি এতদিন যে thyristor family is usually for half controlled switches, কিন্তু এখানে দেখা যাচ্ছে thyristor family থেকে আসা সত্ত্বেও GTO, that means gate turn of thyristor, this is a special example of thyristor which can be fully controlled. ফুললি কন্ট্রোল মানে এই গেট টার্মিনালটা ইউজ করে তুমি একই সঙ্গে অনও করতে পারবা আবার অফও করতে পারবা। সো এটা একটা স্পেশাল কাইন্ড অফ থাইরিস্টার, এন্ড দ্যাট বিলংস টু দিস ফ্যামিলি, ফুললি কন্ট্রোলেবল সুইচেস ফ্যামিলি। আচ্ছা, আমরা দুটো প্লটকে একটু দেখতে চাচ্ছি, দুটো প্লটের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, এই প্লটটা একটু খেয়াল করো। এখানে আমরা এক্স এক্সিসে বসালাম হচ্ছে ভোল্টেজ এবং ওয়াই এক্সিসে বসালাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, সো আমরা ফ্রিকোয়েন্সি পারফরম্যান্সটা একটু দেখতে চাই যে কোন ডিভাইসের ফ্রিকোয়েন্সি পারফরম্যান্স কেমন। তার মানে হচ্ছে কোন ডিভাইস লো ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করবে, কোন ডিভাইস হাই ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করবে, সেটা একটু দেখতে চাই। তো তুমি যদি একদম নিচের দিকে আসো, সেখানে দেখবা যে থাইরিস্টার বসে আছে। সো থাইরিস্টার হচ্ছে আসলে মূলত পাওয়ার সিগন্যাল নিয়ে ডিল করার জন্য। তুমি যখন পাওয়ার সিগন্যাল রেক্টিফিকেশন করবা বা পাওয়ার সিগন্যালে সুইচিং করবা, পাওয়ার সিগন্যাল বলতে কোন ফ্রিকোয়েন্সিটা বুঝাচ্ছি, 50 হার্জ 60 হার্জ এই ফ্রিকোয়েন্সি গুলোকে বুঝাচ্ছি। তো এই পাওয়ার সিগন্যালটাকে যখন তুমি রেক্টিফিকেশন করবা, তখন তোমার প্রয়োজন হবে থাইরিস্টারের। হ্যাঁ, ও খুব লো ফ্রিকোয়েন্সি ডিল করে, মানে 50 হার্জ 60 হার্জ ডিল করতে পারে, এর উপরে সে কাজ করতে পারে না। কিন্তু তার একটা সুবিধা হচ্ছে ইট ক্যান গো আপ টু লার্জ ভোল্টেজ রেঞ্জ। খেয়াল করে দেখো, ইট ক্যান গো আপ টু 5 কেভি। কারেন্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সে 3 কিলো অ্যাম্পস পর্যন্ত কাজ করতে পারে থাইরিস্টারটা। হ্যাঁ, তার মানে লার্জ পাওয়ার যখন হ্যান্ডেল করতে যাবে, দেখা যাবে থাইরিস্টার হবে আমার প্রেফারেন্স। যে আমি যদি কোনো লার্জ পাওয়ার হ্যান্ডেল করি যেখানে কিলো ভোল্ট কিলো অ্যাম্পস রেঞ্জের ভোল্টেজ নিয়ে কাজ করতে হবে, সেসব ক্ষেত্রে আমি থাইরিস্টারকে বাছাই করে নেব। থাইরিস্টারের পরে দেখতে পাচ্ছি জিটিও, স্বাভাবিকভাবে জিটিও থাকবে কারণ জিটিও বিলংস টু থাইরিস্টার ফ্যামিলি। সো এসসি আর জিটিও তাদের বিহেভিয়ার মোটামুটি কাছাকাছি হবে। এখানে যদি দেখো সবচেয়ে ভালো পারফরমেন্স কার ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, তুমি দেখতে পাবা পাওয়ার মসফেট। পাওয়ার মসফেট কেন? কারণ পাওয়ার মসফেট কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে সুইচিং করা সম্ভব, যেটা আমরা আগেও করে আসছি। মসফেট দিয়ে আমরা যখন কাজ করে আসছি আমাদের প্রিভিয়াস ল্যাবগুলোতে, তুমি দেখবা যে হাই ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফিকেশন যখন করছো তখন তুমি ইউজুয়ালি মসফেট ইউজ করে আসছো। কাজেই পাওয়ার মসফেটটা দেখা যাবে সে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে পারফর্ম করতে পারবে। যেমন আমি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা যদি একটু খেয়াল করি, কিলো হার্জ মেগা হার্জ এই রেঞ্জে সে তোমার পারফর্ম করে। কিন্তু যে সমস্যাটা হয় সে হচ্ছে তার ভোল্টেজ রেঞ্জটা খুব ভালো না। তুমি যদি এই বরাবর আসো, এই বরাবর আসার পরে দেখা যাচ্ছে যে তোমার ভোল্টেজ রেঞ্জটা হচ্ছে মাত্র 1 কেভি। তার মানে ভোল্টেজের পারফরমেন্স তার মানে খুব লার্জ ভোল্টেজ রেঞ্জে সে আসলে কাজ করবে না, হাই ভোল্টেজ রেঞ্জ বা হাই কারেন্ট রেঞ্জে পাওয়ার মসফেট কাজ করবে না, কিন্তু সে হাই ফ্রিকোয়েন্সিতে ভালো পারফর্ম করবে। কাজেই তোমাকে যখন কোনো একটা প্রবলেম দেওয়া হবে যে তুমি এটা সলিউশন করো, তখন তোমাকে ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওইটা যে প্রবলেমটা তোমাকে সলভ করতে দেওয়া হচ্ছে, সেই প্রবলেমে যে সুইচটা লাগবে সেই সুইচটাকে কত ভোল্টেজ ডিল করতে হবে, কত কারেন্ট ডিল করতে হবে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু তুমি চাইলে পরে তোমার ডিভাইসটা বাছাই করে নিতে পারো। এই যে প্লটটা আমরা এখানে দেখাচ্ছি, এই প্লট থেকে আমরা চাইলে ওই ডিভাইসটাকে বাছাই করে নিতে পারি যে আমি এখানে পাওয়ার মসফেট ইউজ করব নাকি বিজেটি ব্যবহার করব। তোমাকে আমি এই প্রবলেমটা দিতেই পারি, যে একটা প্রবলেম দিয়ে দিলাম যে এখানে ভোল্টেজ লেভেল এত, কারেন্ট লেভেল এত, ফ্রিকোয়েন্সি লেভেল এত, এইরকম একটা সিগন্যালকে তোমার রেকটিফিকেশন করতে হবে, অথবা এইরকম একটা সিগন্যালে তোমার সুইচিং করতে হবে। এখন তুমি কোনটাকে বাছাই করে নিবা। তোমাকে যদি আমি এরকম একটা প্লট দিয়ে দিই, তুমি অবভিয়াসলি এখান থেকে বাছাই করতে পারবা যে তোমার কি এখানে থাইরিস্টার পিক করা উচিত, নাকি বিজেটি পিক করা উচিত, নাকি মসফেট পিক করা উচিত। আর যখন আমরা বিজেটি এবং মসফেটের মধ্যে একটু কনফিউজড হয়ে যাই যে কোনটা পিক করব, বেটার হচ্ছে আইজিবিটি পিক করা। কারণ আইজিবিটির মধ্যে বিজেটি এবং মসফেট দুটার ফিচারগুলোই থাকে, কাজে সেক্ষেত্রে আমরা আইজিবিটি পিক করব। এবং ইভেন্চুয়ালি দেখবা যে আমরা যখন ক্লাস আরো একটু আগাবো তখন দেখতে পাবা যে আইজিবিটিটা এতটাই পপুলার যে রিসেন্ট ইয়ার্সে সমস্ত অ্যাপ্লায়েন্সের মধ্যে কিন্তু আইজিবিটিটাই ব্যবহার করা হয়। আইজিবিটি হ্যাজ রিপ্লেসড পাওয়ার মসফেটস এন্ড বিজেটিস অলমোস্ট ইন অল দ্য অ্যাপ্লায়েন্সেস। সো শেষ পর্যন্ত আমরা হয়তো আইজিবিটিটাতেই চলে যাব। আমরা যেহেতু এটা শুরু করলাম কন্ট্রোলেবল সুইচ, আমরা একদম প্রথম টপিকটা দিয়ে শুরু করি, পাওয়ার বিজেটি, পাওয়ার বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আমরা এখানে আসি পাওয়ার বিজেটিতে। এই জায়গাটাতে এটা একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা একটু খেয়াল করো।
নরমালি তোমরা যে স্ট্রাকচারটা দেখে অভ্যস্ত সেই স্ট্রাকচারটা দেখতে এইরকম, এই যে এরকম। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরের বেসটা হবে পি এবং এমিটার কালেক্টর তো এন, অবশ্যই সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এই স্ট্রাকচারটাকে খেয়াল, এই স্ট্রাকচার তুমি যদি খেয়াল করো দেখবা যে এমিটার কালেক্টর এবং বেস তিনটা কিন্তু একই প্লেনে, দে আর অল অন দা টপ সারফেস। হ্যাঁ, সবগুলো কিন্তু একই প্লেন বা একই সারফেসে। আচ্ছা, এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ল্যাটারাল স্ট্রাকচার। আমরা এই ধরনের স্ট্রাকচারটাকে বলি ল্যাটারাল স্ট্রাকচার। এই যে এই স্ট্রাকচারটাকে, এটাকে বলি আমরা ল্যাটারাল স্ট্রাকচার। আচ্ছা, কি হয় এখানে, এমিটার কালেক্টর বেস তারা সবাই সেম সারফেসে থাকে, তিনটা কানেকশনই একই সারফেসে। সো আমরা যখন এই ওয়েফারটা ফর্ম করছি সেই সময় দেখা গেছে যে তিনটাকে আমরা একই লেভেলে বা একই লেয়ারে রেখে দিছি। আচ্ছা, এখন আমরা একটু এটার দিকে তাকাই, বা দিকেরটা যেটা সেটার দিকে তাকাই, এই যে এটার দিকে। এখানে যদি খেয়াল করো দেখবা যে এমিটার এবং কালেক্টর কিন্তু অপোজিট সারফেসে। এই যে এখানে হচ্ছে এমিটার, কালেক্টর হচ্ছে ঠিক তার অপোজিট সারফেসে। হ্যাঁ, তার মানে তারা সেম সারফেসে না। এখানে যখন ওয়েফার ফর্ম করা হয়েছে বা ফ্যাব্রিকেশন যখন করাই হয়েছে এভাবে যে আমাদের এমিটার এবং কালেক্টর দে শুড বি অন অপোজিট সারফেসেস। হ্যাঁ, সো এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল স্ট্রাকচার। ওকে, সো আমরা একটাকে বললাম ল্যাটারাল স্ট্রাকচার, একটাকে বললাম ভার্টিক্যাল স্ট্রাকচার। ল্যাটারাল স্ট্রাকচারটা মূলত ব্যবহার করা হয় যে অ্যাম্প্লিফিকেশন পারপাজে যখন ট্রানজিস্টর তৈরি করা হয় তখন, আর ভার্টিক্যাল স্ট্রাকচারটা ব্যবহার করা হয় যখন আমরা পাওয়ার বিজি ডিজাইন করব তখন। এখন তুমি স্বাভাবিকভাবে কোশ্চেন করতেই পারো, স্যার ল্যাটারাল স্ট্রাকচার ব্যবহার না করে ভার্টিক্যাল স্ট্রাকচারে যাওয়ার কারণটা কি? মানে এটা কিন্তু একদম ফেব্রিকেশন লেভেলেই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এটা কেন করা হলো, এটা একটা কারণ আমরা জানতে চাইতেই পারি। আচ্ছা, কারণটাতে আমি আসবো, তার আগে আমরা ডায়োড যখন পড়ে আসছি, পাওয়ার ডায়োড যখন পড়ে আসছি, একটু ওখানে ব্যাক করি। পাওয়ার ডায়োড এটা গত ক্লাসের পড়া। আমরা যদি এখানে ব্যাক করি, পাওয়ার ডায়োড জেনারেল পারপাস ডায়োড, এই যে এই জায়গাটাতে একটু ব্যাক করলাম। এটা আমাদের পরিচিত স্লাইড, অ্যাটলিস্ট যারা গত ক্লাস করে আসছো তারা জানো যে এখানে কি কি ছিল কন্টেন্ট। এখানে আমাদের টার্গেট ছিল হচ্ছে যেহেতু সে পাওয়ার ডায়োড, সো সে অনেক লার্জ ভোল্টেজ এবং লার্জ কারেন্ট তাকে ডিল করতে হবে, বিকজ পি ইজ ইকুয়াল টু ভিআই। সো লার্জ পাওয়ার ডিল করা মানে হচ্ছে তার ভোল্টেজ রেটিংটা বাড়াতে হবে, তার কারেন্ট রেটিংটা বাড়াতে হবে। আমি কারেন্ট রেটিং কিভাবে বাড়াইছিলাম মনে আছে? কেউ একজন বলো, কারেন্ট রেটিংটা কিভাবে বাড়ানো হয়েছিল এখানে? রেদওয়ান বলো। অ্যানোড ক্যাথোডে স্যার হচ্ছে হেভিলি ডোপড করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা পি এন জাংশনের পরিবর্তে পি প্লাস এন প্লাস জাংশন ব্যবহার করছি। গুড, তো এইভাবে আমরা কারেন্ট রেটিংটা বাড়ালাম। আর আমি ভোল্টেজ রেটিং কিভাবে বাড়াইছি? ভোল্টেজ রেটিং কিভাবে বাড়ালাম এখানে? এটা ঠিক খেয়াল আছে, মাঝখানে যে এন লেয়ারটার কিছু একটা করা আছে, এরিয়া বাড়ায় বা সামথিং, ভুলে গেছি। এন মাইনাস ভেরি লাইটলি ডোপ করে ওখানে এন মাইনাসে। এক্স্যাক্টলি, আমরা ভেরি লাইটলি ডোপড একটা লেয়ার অ্যাড করলাম এবং এটাকে বললাম আমরা ইন্ট্রিনসিক লেয়ার। হ্যাঁ, মানে বলা যায় যে এখানে কোনো ডোপিং নাই অথবা থাকলেও খুবই লাইটলি ডোপ। তো এটা একটা ইন্ট্রিনসিক লেয়ার, কাইন্ড অফ ইনসুলেটর। নরমাল টেম্পারেচারে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে সে আসলে ইনসুলেটরের মতো বিহেভ করে। সো তার মানে কি, তুমি যখন এখানে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করবা সে সহজে ব্রেকডাউনে যাবে না। অনেক লার্জ ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করতে পারো, তারপরেও দেখা যাবে সে ব্রেকডাউনে যায় না, কারণ তুমি মাঝে একটা ইনসুলেটিং লেয়ার অথবা ইন্ট্রিনসিক লেয়ার অ্যাড করে দিচ্ছ। সেই কারণে এটা ব্রেকডাউনে যায় না, খুব সহজে ব্রেকডাউনে যায় না, অনেক লার্জ ভোল্টেজ দেওয়া লাগে এটাকে ব্রেকডাউনে নিতে, যেটা কিনা নর্মাল ডায়োডে ছিল না। নর্মাল ডায়োডে এরকম কোনো এক্সট্রা লেয়ার থাকে না, পি এবং এন জাংশন সিম্পল। হ্যাঁ, কিন্তু এখানে আমরা একটা এক্সট্রা লেয়ার অ্যাড করে, মানে ইন্ট্রিনসিক লেয়ার অ্যাড করে তাকেই ব্রেকডাউনে নিতে হবে। এরকম একটা ভোল্টেজ দিলে পরে শুধুমাত্র সে ব্রেকডাউনে যাবে, আদারওয়াইজ সে ব্রেকডাউনে নিতে যাবে না, এবং এই ভোল্টেজটা অনেক বেশি, সাম কিলো ভোল্ট। সো এইভাবে আমরা তার ভোল্টেজ রেটিংটা বাড়ালাম। সো দুটো অ্যাপ্রোচ কিন্তু, একটা হচ্ছে কারেন্ট রেটিং বাড়ানো আর একটা হচ্ছে ভোল্টেজ রেটিং বাড়ানো। আচ্ছা, তাহলে আমরা কি করব, এইটা কিন্তু একটা বেসিক প্রিন্সিপাল, এবং এই প্রিন্সিপালটা অল থ্রু পাওয়ার ইলেকট্রনিক্স আমরা এটা ফলো করব। যে কি করতে হবে, যখনই আমি কোনো একটা ডিভাইসকে পাওয়ার ইলেকট্রনিক্স পারপাজে ডিজাইন করব তখন তার ভোল্টেজ রেটিং বাড়াতে হবে, তার কারেন্ট রেটিং বাড়াতে হবে। কারেন্ট রেটিং বাড়াতে হলে হেভিলি ডোপ করতে হবে, ভোল্টেজ রেটিং বাড়াতে হলে এন মাইনাস রিজন বা ড্রিফট রিজন অ্যাড করতে হবে। এটা একদম বাই ডিফল্ট ফর্মুলা, এবং এটা প্রতি ডিভাইসের ক্ষেত্রে আসবে। দেখো তাহলে আমি যদি বললাম যে বাই ডিফল্ট এই ফর্মুলাটা আমরা প্রত্যেক ডিভাইসে অ্যাপ্লাই করব, দেখা যাক পাওয়ার ডায়োডে অ্যাপ্লাই করে আসছি, দেখেই ফেললাম। আমরা পাওয়ার বিজিটিতে অ্যাপ্লাই করি কিনা সেটা একটু দেখি। তো ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের স্লাইডে।
আমাদের আজকের স্লাইডে যেটা ছিল এই যে পাওয়ার বিজিটি। এইবার এই স্ট্রাকচারটা দেখে একটু খেয়াল করো। তোমার এখানে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। সো এনপিএন ট্রানজিস্টরে তুমি যদি বলো যে তুমি কারেন্ট রেটিং তুমি বাড়াতে চাও, কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়াতে চাও, আমি আগের মতো এই ফর্মুলাটা লিখলাম, P is equal to VI, এই ফর্মুলাটা লিখলাম। কারেন্ট রেটিং বাড়াতে হলে কি করতে হবে? হেভিলি ড্রপ করতে হবে। সো এমিটার এবং কালেক্টর যে টার্মিনাল গুলো সেগুলোকে এন না রেখে, শুধুমাত্র এন না রেখে আমি তাকে করে দিব হচ্ছে এন প্লাস। ওকে, সো আমি একটু জুম করি, হয়তো বা তখন বোঝা যাবে। এই যে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা করলাম এন না, আমরা বলতেছি এটাকে এন প্লাস। এই যে কালেক্টর টার্মিনালটা, এটাকেও এন বলবো না, এনপিএন তো, কিন্তু এন বলবো না, এটাকে আমি বলবো হচ্ছে এন প্লাস। আমি কি করলাম? আমি হেভিলি ড্রপ করে দিলাম কিন্তু। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমি একটু আগে যেটা বলে আসছি যে আমাদের এই ধরনের স্ট্রাকচার গুলোকে বলা হয় ভার্টিক্যাল স্ট্রাকচার। এখানে কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে আমি ল্যাটারাল স্ট্রাকচার থেকে কেন ভার্টিক্যাল স্ট্রাকচারে মুভ করলাম এই জন্য যে ফ্যাব্রিকেশন প্রসেস আমাকে বলে যে আমি যখন ল্যাটারাল স্ট্রাকচারের পরিবর্তে ভার্টিক্যাল স্ট্রাকচারে কোনো একটা ওয়েফার ডিজাইন করি, তখন আমি লার্জার ক্রস সেকশনাল এরিয়া এনশিওর করতে পারি। লার্জার ক্রস সেকশনাল এরিয়া এনশিওর করতে পারি। সো লার্জার ক্রস সেকশনাল এরিয়া এনশিওর করা মানে কি? সেম কারেন্ট ডেনসিটির জন্য যদি ক্রস সেকশনাল এরিয়া বড় হয়, তাহলে ভার্টিক্যাল স্ট্রাকচারে কারেন্ট ফ্লো ল্যাটারাল স্ট্রাকচারের থেকে বেশি হবে। আমি রিপিট করি, কারেন্ট ডেনসিটি, সেম কারেন্ট ডেনসিটির জন্য যদি আমি লার্জার ক্রস সেকশনাল এরিয়া এনশিওর করতে পারি, তাহলে কারেন্ট ফ্লোটা অবশ্যই ভার্টিক্যাল স্ট্রাকচারে ল্যাটারাল স্ট্রাকচারের থেকে বেশি হবে। আমার তো সেটাই দরকার, আমি চাচ্ছি কারেন্ট ফ্লোটা বাড়ুক অথবা কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটিটা তার বাড়ুক। সেটার জন্য আমি একটা করলাম হেভিলি ড্রপ করে দিলাম, এবং এডিশনালি যেটা করলাম সেটা হচ্ছে আমি ভার্টিক্যাল স্ট্রাকচারে চলে গেলাম। তো ভার্টিক্যাল স্ট্রাকচারে যাওয়ার কারণে ক্রস সেকশনাল এরিয়াটা বড় হলো ল্যাটারাল স্ট্রাকচারের তুলনায়, এবং কারেন্ট ফ্লোটা বেড়ে গেল। সো এইভাবে আমি লার্জ কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাবিলিটি এনশিওর করি। আচ্ছা, এরপরে আমার যেটা আসবে সেটা হচ্ছে ভোল্টেজ হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়ানো। সো ভোল্টেজ হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য যেটা করলাম, আগেও যেটা করে আসছি, সেটা হচ্ছে একটা এন মাইনাস রিজিয়ন বা ইন্ট্রিনসিক রিজিয়ন, যেটাকে বলি আমি ড্রিফট রিজিয়ন, এটাকে ইনক্লুড করে দিলাম। এটা ডায়োডে যেভাবে করে আসছি এখানেও ঠিক সেভাবেই করলাম। কাজে ফলাফল যেটা হচ্ছে, যেটাকে ব্রেকডাউনে নিতে গেলে অনেক লার্জ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ সে ব্রেকডাউনে যাবে না, কারণ এখানে মাঝে একটা ইন্ট্রিনসিক লেয়ার আমি অ্যাড করে দিলাম সেজন্য। সো এইভাবে এই পাওয়ার বিজিটির ক্ষেত্রেও আমরা ভোল্টেজ রেটিং এবং কারেন্ট রেটিং দুটাকেই বাড়াতে পারলাম শুধুমাত্র এই ফ্যাব্রিকেশন প্রসেসে কিছু চেঞ্জ এনে। খেয়াল করে দেখো, আমরা যখন পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সটা শুরু করছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে এই একটা কোর্স যেটার মধ্যে আসলে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করি। বুঝতে পারতেছো, এখন আমরা যা কিছু নিয়ে ডিসকাস করতেছি সেগুলো আসলে সলিড স্টেট ইলেকট্রনিক্স এর জিনিসপত্র, এবং এই সলিড স্টেট ইলেকট্রনিক্স বা ম্যাটেরিয়াল সায়েন্স যেগুলো ডিসকাশন আমরা কোনো কোর্সে পড়ে আসছি, মোটামুটি সেগুলোই আবার এখানে, সেই কনসেপ্টটাই আবার এখানে কাজে লাগবে, যে আমরা যখন যদি এটা বুঝতে চাই যে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস গুলো কেন লার্জ পাওয়ার হ্যান্ডেল করতে পারে। সো এই গেল হচ্ছে তাহলে পাওয়ার বিজেটির স্ট্রাকচার। পাওয়ার বিজেটির স্ট্রাকচারটা যখন বুঝলাম, আশা করি বোঝা গেছে। বোঝার পরে আমরা যদি এর তোমার ইয়েটা দেখি, কি বলা হয়, যদি আমরা সিম্বলটা দেখি, সিম্বলটা অল দ্য সেম। এই যে সিম্বল যেটা দেখতে পাচ্ছি, সিম্বল অল দ্য সেম। এনপিএন ট্রানজিস্টরের যেমন সিম্বল আমরা অ্যাম্পলিফায়ারে যেটা পড়ে আসছি একদম একই, এখানে কোনো তফাৎ নেই। আচ্ছা, আমরা একটু আগাই। আমরা পাওয়ার বিজিটি দিয়ে কাজ করতে চাচ্ছি, বাট সেই কাজটা কি ধরনের কাজ? সুইচিং। আমরা পাওয়ার বিজিটি দিয়ে দেওয়ার কোনো অ্যাম্পলিফিকেশন করবো না, করবো সুইচিং। সো এই সার্কিটটা আমাদের খুব পরিচিত সার্কিট, যেখানে আমরা আইবিটাকে কন্ট্রোল করে এই ট্রানজিস্টরটাকে সুইচ হিসেবে কাজ করাই। আইবি যদি একদম জিরো করে দেই, এই ট্রানজিস্টর অন হয় না, আর আইবি যদি ম্যাক্সিমাম দেই, তখন আইসিও ম্যাক্সিমাম ফ্লো করে, তখন ট্রানজিস্টর অন হয়ে যায়, এবং এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা একটা মানে শর্ট সার্কিটের মতো খুব সামান্য একটা ভোল্টেজ ড্রপ হয়। সো একদম সুইচ ইন অন কন্ডিশন বলা যায়। সো আইবি জিরো রাখলে সুইচ অফ, আইবি ম্যাক্সিমাম করে দিলে সুইচ অন, এরকম দুটো পজিশনে আমরা এটাকে নিয়ে কাজ করি। ধরে নাও তুমি সুইচটাকে অন করলা, ওকে, এইগুলো একদম একই জিনিস রিপিট হচ্ছে। আমরা সুইচটাকে ধরে নিয়ে অন করলাম। সুইচটাকে অন করলে পরে এর একটা ড্রপ কিরকম হবে? একটা সুইচ যখন আমরা অন করি, ট্রানজিস্টর যখন অন করি, তার একটা ড্রপ কিরকম? ড্রপটা আমি বলছি নেগলিজিবল, কিন্তু তারপরেও কিন্তু একটা ড্রপ থাকে। এই যে ভিসি যেটা, এটা কিন্তু নেগলিজিবল, বাট এগেইন ইট হ্যাজ গট সার্টেন ভ্যালু। সেই ড্রপটা কিরকম? ভোল্টেজ ড্রপটা হচ্ছে 0.2 ভোল্টের মতো। ভোল্টেজ ড্রপটা 0.2 ভোল্টের মতো। তাহলে পাওয়ার লসটা কিরকম এখানে? আইসি ইন্টু ভিসি। এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে, এই সুইচটা যখন অন হবে, কারেন্ট যেটা ফ্লো করবে সেটা হচ্ছে আইসি, এন্ড আইসি হ্যাজ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। যদিও ভিসি নেগলিজিবল, বাট আইসি হ্যাজ ইটস ম্যাক্সিমাম ভ্যালু।
সো আইসি এবং ভিসি যে প্রোডাক্টটা সেটা হচ্ছে পাওয়ার লস, যে পাওয়ার লসটা তুমি কন্ডাকশনের টাইমে সেন্স করবা। আমরা দুই ধরনের লস কিন্তু একটা ট্রানজিস্টরে ফেস করি যখন আমরা সুইচিং করি। হ্যাঁ, একটা হচ্ছে কন্ডাকশনে যখন সে যায় তখন যে লসটা হয়, এই যে কন্ডাকশনে যখন সে যাচ্ছে, এই জায়গাটা সে কন্ডাকশনে যাচ্ছে, প্রথমে সে অফ ছিল, এই জায়গাটাতে খেয়াল করো সে অফ, কারেন্ট ফ্লোটা এখানে জিরো, ওকে, অলমোস্ট জিরো। সো পাওয়ার প্রোডাক্টটা হচ্ছে অলমোস্ট জিরো। এরপরে কি হলো, সুইচিং হলো। সুইচিং হওয়া মানে হচ্ছে কারেন্ট ফ্লোটা বেড়ে ম্যাক্সিমামে পৌঁছে গেল, এই যে এই জায়গায় কারেন্ট ফ্লোটা বেড়ে ম্যাক্সিমামে পৌঁছে গেল, ভোল্টেজ ড্রপটা কমে মিনিমামে নেমে আসলো, 0.2 ভোল্টে নেমে আসলো। এই যে ট্রানজিশনটাতে তুমি যদি প্রোডাক্ট বের করো ভোল্টেজ এবং কারেন্টের, তুমি একটা প্রোডাক্ট পাবা, এই যে একটা প্রোডাক্ট পাবা, এইটাকে বলা হয় সুইচিং লস। এটা যখন সুইচ অন হবে তখন যেমন পাবা, সুইচ যখন অফ হবে তখনও পাবা, কারণ সুইচ অফ হওয়া মানে কারেন্ট আস্তে করে জিরো হয়ে আসবে, ভোল্টেজ আস্তে করে তার ম্যাক্সিমাম ভ্যালুতে ফিরে যাবে, ওপেন সার্কিট ভ্যালুতে ফিরে যাবে, কাজে এখানেও তুমি একটা সুইচিং লস পাবা। আর এর বাইরে সুইচটা যখন অন থাকে তখন যে লসটা পাও সেটা হচ্ছে কন্ডাকশন লস। কাজেই আমরা দুই ধরনের লসের অস্তিত্ব এখানে দেখতে পাই। একটাকে বলবো আমরা সুইচিং লস, সরি এখানে হচ্ছে সুইচিং লস, আর একটাকে বলবো আমরা কন্ডাকশন লস। ওকে, সো দুই ধরনের লস আমরা এখানে দেখতে পাই। সুইচিং লসটা কখন, যখন সুইচটা অন থেকে অফে যায় বা অফ থেকে অনে যায়, সেই সময়টাকে আমরা বলি যে সুইচিং লস। আর যখন সুইচটাকে অন করে দিই, পুরোপুরি অন স্টেট অবস্থা থাকে, তখন যে লসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কন্ডাকশন লস। হ্যাঁ, তো আমরা আপাতত কন্ডাকশন লস নিয়ে কথা বলি, পরে আমরা সুইচিং লস নিয়ে আবার কিছু কথা বলবো। সো কন্ডাকশন লসে আসা যাক। কন্ডাকশন লস মানে কি, সুইচটা এখন অন, সো সুইচ অন হলে পরে তার একটা যে ড্রপটা, সেই ড্রপটা আমরা হিসাব করবো হচ্ছে এইভাবে, পি অন ইজ ইকুয়াল টু ভিসি আইসি ইন্টু ভিসি, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো সুইচ অন অবস্থায় তার কত লস হয় সেটা মেজার করার জন্য। আচ্ছা, এখন তুমি একটা ট্রানজিস্টর নিয়ে যখন কাজ করবা, এই ট্রানজিস্টরে কিন্তু একটা ডেটা শিট তুমি দেখতে পাও, ঠিক আছে, একটা ডেটা শিট আমরা দেখতে পাই। সেই ডেটা শিটটা কিরকম, যেমন আমি একটু একটু সার্চ করে দেখি একটা ডেটা শিট, আমার স্ক্রিন নিশ্চয়ই দেখা যাচ্ছে, ডেটা শিট পাওয়ার বিজেটি, সার্চ দিলাম, অন সেমিকন্ডাক্টরের একটা ডেটা শিট আমি যাচ্ছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ সুপ্রিয়া দেখতে পাচ্ছ? ওকে, আমরা একটু স্ক্রল করি নিচের দিকে যাই। একটা ডেটা শিট তো তোমরা দেখোই সবসময়, যদিও তোমরা ডেটা শিটটা পড়ো না, তোমরা যখন ল্যাবে কাজ করো কোন একটা সেমিকন্ডাক্টর নিয়ে, সরি কোন একটা ডিভাইস নিয়ে, সে ফর এক্সাম্পল ট্রানজিস্টর নিয়ে তোমরা কাজ করতেছো, ওই ট্রানজিস্টর ডেটা শিট কিন্তু অ্যাভেলেবল, হ্যাঁ, অনলাইনেও অ্যাভেলেবল এবং ল্যাবেও তুমি চাইলে পরে ল্যাবে ল্যাব অ্যাটেন্ডেন্টের কাছে বই থাকে, সেই বইয়ের ভিতরে তুমি এই ডেটা শিটে যে ইনফরমেশন গুলো দেওয়া ডিভাইস সম্বন্ধে সমস্ত ইনফরমেশন দেখতে পারো। ইনফরমেশনটা কেন জরুরি, জরুরি এই জন্য যে এই ডিভাইসটা, যে ডিভাইসটা তুমি হাতে নিলা, সেই ডিভাইসটা আসলে কত ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে অথবা কত কারেন্ট হ্যান্ডেল করতে পারে সেটা তোমাকে জানতে হবে। সেটা জেনে তারপর তোমাকে তার একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ তুমি যদি এটা না জানো, তুমি যদি না জেনে খুব বেশি লার্জ ভোল্টেজ দিয়ে দাও, তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারতো ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তো সেটা জানার জন্য এই ডেটা শিট, তো আমরা এই ডেটা শিটটা একটু স্ক্রল করি, যদিও এই ডেটা শিট আমরা কখনোই দেখি না, বাট আজকে একটু স্ক্রল করা যায়। এটা একটা 25 amps এনপিএন সিলিকন ট্রানজিস্টর। হ্যাঁ, তো আমরা একটু নিচের দিকে যাই, এই জায়গাটাতে আমরা থামবো, এইখানে খেয়াল করো অ্যাক্টিভ রিজিয়ন সেফ অপারেটিং এরিয়া, এইটা খুব ইন্টারেস্টিং একটা প্লট। এই প্লটটা কি দেখায় আমাকে, এই প্লটটা আমাকে বলে যে আমি ম্যাক্সিমাম কত ভিসি অ্যাপ্লাই করতে পারবো কালেক্টর এমিটার ভোল্টেজ, এবং আমি ম্যাক্সিমাম কত আইসি এটার ভিতর দিয়ে ফ্লো করাতে পারবো কালেক্টরের কারেন্ট। ওকে, তো তার মানে হচ্ছে এটা আসলে বেসিক্যালি ডিভাইসের ভিতরে কতটুকু পাওয়ার ডিস্ট্রিবিউশন অ্যালাউড সেটা আমাকে শো করে। পাওয়ার ডিস্ট্রিবিউশনের কথা কেন বললাম, বললাম এই জন্য যে এক্স এক্সিস হচ্ছে ভোল্টেজ, ওয়াই এক্সিস হচ্ছে কারেন্ট। তো তুমি যখন এর ভিতরে একটা বাউন্ডারি প্লট ড্র করো, এটা যখন একটা এরিয়া ইন্ডিকেট করে, বাউন্ডারি প্লট তো অবভিয়াসলি একটা এরিয়া ইন্ডিকেট করে, এটা কিসের এরিয়া ইন্ডিকেট করে, এরিয়াটা তুমি কি বুঝো, ভোল্টেজ এবং কারেন্টের প্রোডাক্ট। ভোল্টেজ এবং কারেন্টের প্রোডাক্ট কি, ভোল্টেজ এবং কারেন্টের প্রোডাক্ট হচ্ছে তোমার পাওয়ার লস। ওকে, একটু আমি হোল্ড করবো, একটা কল আসছে, আমি কলটা ধরে তোমাদের আবার ক্লাস ব্যাক করতেছি।
হ্যাঁ সরি, তো আমাদের যখন এই এরিয়াটা যখন আমরা দেখতে যাব যে বাউন্ডারি লিমিটের মধ্যে যে এরিয়াটা, সেই এরিয়াটা দিয়ে আমি কি ইন্ডিকেট করি, আমি কারেন্ট এবং ভোল্টেজের প্রোডাক্টটাকে ইন্ডিকেট করি। হ্যাঁ, এবং এই প্রোডাক্টটা হচ্ছে তোমার পাওয়ার লস, এটা অন অবস্থায় কতটুকু পাওয়ার লস বা কতটুকু অ্যালাউড সেটা আমরা দেখতে পাই। তো আমরা এটা তো একটা ডেটা শিট, আমরা এই ডেটা শিট থেকে বের হয়ে আসবো। এখন আমরা আমাদের স্লাইডে ফিরে যাব এবং সেখানে একটা টিপিক্যাল সেফ অপারেটিং এরিয়া নিয়ে স্টাডি করব। তো এখানে ফিরে আসলাম। সেফ অপারেটিং এরিয়া এটা বলতে আমরা আসলে কি বুঝি? So this is actually the area that defines the voltage and current limits of power devices. Okay, so এটা কিন্তু তোমার ওই ভোল্টেজ এবং কারেন্টের ফাইনাল লিমিটটা ডিফাইন করে দিবে। যেমন আগের মতোই একটু আগে যেটা দেখালাম যে আমাদের এক্স এক্সিস হচ্ছে ভোল্টেজ, এখানে লগ নেওয়া হচ্ছে ইচ্ছা করেই, কারণ অনেক সময় দেখা যায় কি কোনো ডিভাইস তোমার 1-2 ভোল্ট থেকে শুরু করে ফিউ কিলোভোল্টস বা মেগাভোল্টস পর্যন্ত কাজ করে। তো সেই কারণে এখানে লগ নিয়ে নেওয়া হচ্ছে জাস্ট এই স্কেলটাকে প্লট করার জন্য, লগ না নিলেও চলতো। আর এখানে হচ্ছে লগ আইসি, ওই কারেন্টের ক্ষেত্রে একই ব্যাপার, ফিউ অ্যাম্পস থেকে ফিউ কিলো অ্যাম্পস বা মেগা অ্যাম্পস পর্যন্ত কাজ করতে পারে, সেই জন্য লগ আইসি নেওয়া হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে পাওয়ারের যে এক্সপ্রেশনটা ছিল যে অন অবস্থায় যে পাওয়ার লসটা হয় পি ইজ ইকুয়াল টু আইসি ইনটু ভি সি ই, এটা আমি লিখলাম এখানে। যখন তোমার আমি যদি এই প্লটের এই জায়গাটাতে থাকি, খেয়াল করো এই জায়গাটায়, এখানে কারেন্টের ভ্যালু কিরকম, সরি এখানে না, ঠিক এই জায়গাটায়, এখানে কারেন্টের ভ্যালু কিরকম বলো তো? কারেন্টের ভ্যালু কিন্তু 0 অথবা 0 কাছাকাছি, মানে অনেক কম। ঠিক আছে, কারেন্টের ভ্যালুটা অনেক কম। এই অবস্থাতে তোমার যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আসলে কিভাবে কাজ করবে, সরি তোমার যে পাওয়ারটা, পাওয়ার লিমিটটা কে ডিফাইন করবে? এটা কি চলে গেল কেন বুঝলাম না। P is equal to I C into V C E। হ্যাঁ, এখানে তোমার এই যে P ম্যাক্সিমাম P যদি তুমি বের করতে চাও, এখানে ডমিনেট করে কে? P is equal to ডমিনেট করে কে বলো তো? এই জায়গাটাতে ডমিনেট করবে কে? VCE VCE, এক্স্যাক্টলি। এখানে IC ভ্যালু তো মিনিমাম, IC ভ্যালু 0 কাছাকাছি, কাজে এই P মানে পাওয়ার লিমিটটা ডিফাইন করবে কিন্তু VC। ঠিক আছে, কাজে VC যে ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি সেটা এখানে বসাবা। ওকে, বসায় কিছু দূর যাবা, যতক্ষণ পর্যন্ত আইসি খুব ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এটাই কন্টিনিউ করবা। সো এটাকে আমরা কন্টিনিউ করি এবং বেশ খানিকটা কন্টিনিউ করলাম। এই যে এখানে দেখা যাচ্ছে বেশ খানিকটা কন্টিনিউ করছি। এবার এখানে আসো, এই জায়গাটাতে আসো, এখানে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম কিন্তু ভোল্টেজের ভ্যালু কিন্তু মিনিমাম। ওকে, সো এখানে ডমিনেট করবে হচ্ছে, এটা বারবার চলে যাচ্ছে কেন বুঝলাম না, লিখলাম আবার চলে যাবে ভি সি ই। দেখা যাচ্ছে এখানে কারেন্টের ভ্যালুটা মিনিমাম, সরি ম্যাক্সিমাম, বাট ভোল্টেজের ভ্যালুটা মিনিমাম, তার মানে এখানে ডমিনেট করবে হচ্ছে কারেন্ট ভ্যালু। সো বেশ খানিকটা জুড়ে কারেন্ট ভ্যালুটা ডমিনেট করলো। এরপরে হচ্ছে পাওয়ার লিমিট। পাওয়ার লিমিটটা কে ডিফাইন করবে? এটা স্টেট অ্যাওয়ে ইকুয়েশন, জাস্ট এই প্রোডাক্টটা তুমি বের করবা। এখন আইসির ভ্যালু ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে কমে আসবে, দেখো খেয়াল করে আইসির ভ্যালুটা আস্তে আস্তে কমে আসতেছে। যেমন এখানে একটা আইসির ভ্যালু থাকবে হুইচ ইজ ডেফিনেটলি লেস দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, এখানে যে ভ্যালুটা, ভোল্টেজ ভ্যালুটাও ম্যাক্সিমামের থেকে কম, কাজে এখানে যে প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা ডিফাইন করবে তোমার পাওয়ার লিমিট। এর বাইরে তুমি কারেন্ট অথবা ভোল্টেজ নিতে পারবা না এই ডিভাইসের অ্যাক্রসে। আচ্ছা, এটা যদি এমন হতো যে আমার যদি এই প্লটটা এরকম হতো, মানে আমি যদি একটা স্ট্রেট লাইন টানতে পারতাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এ বি থেকে শুরু করে ডি পর্যন্ত যদি একটা স্ট্রেট লাইন টানতে পারতাম, তাহলে মোটামুটি বোঝা যেত যে হ্যাঁ ঠিক আছে, পাওয়ার লিমিটটা ডিফাইন করে হচ্ছে কারেন্ট লিমিট এবং ভোল্টেজ লিমিট ইভেন্চুয়ালি, এবং এর বাইরে পাওয়ারটা যেতে পারবে না, এর বাইরে পাওয়ার ডিস্ট্রিবিউশন অ্যালাউড না, কারণ এর বাইরে পাওয়ার ডিস্ট্রিবিউশন হলে হিট সিঙ্ক প্রপারলি কাজ করবে না এবং ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে পাওয়ার লিমিটটা ওইভাবে আমরা ডিফাইন করি নাই বিজেটির জন্য। আমরা এখানে একটা নতুন টার্ম নিয়ে আসছি, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ব্রেকডাউন লিমিট। সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ব্রেকডাউন লিমিট। নেক্সট কোশ্চেন হচ্ছে তাহলে সেকেন্ডারি ব্রেকডাউন জিনিসটা কি? ওকে, খুব খেয়াল করে শুনবা, সেকেন্ডারি ব্রেকডাউন জিনিসটা কি। সেকেন্ডারি ব্রেকডাউন জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করব, তার আগে আমরা ডিভাইসে ব্যাক করি। এই ছিল আমাদের ডিভাইস। ওকে, ডিভাইসের মধ্যে যদি ধরে নাও কারেন্ট ফ্লো করতেছে, কিরকম কারেন্ট ফ্লো করতেছে? আইসি।
কালেক্টর কারেন্ট যেটা ফ্লো করতেছে সেটা। আচ্ছা, এই কালেক্টর কারেন্ট যদি ফ্লো করতে থাকে সেখানে স্বাভাবিকভাবে একটা লস হবে। সেই লসটা কি? আই স্কয়ার আর লস। আই স্কয়ার আর লস কি আকারে আসে? হিট আকারে আসে। হিট যদি প্রডিউস হয়, তার মানে যে ডিভাইসের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে তখন হিট প্রডিউস হবে। হিট প্রডিউস হলো, হিট প্রডিউস হওয়া মানে হচ্ছে হিট যদি সাফিসিয়েন্ট হয় কোন একটা বন্ডকে ভেঙে ফেলার জন্য, তাহলে ডিভাইসের ভিতরে সে কিছু বন্ডকে ভেঙে ফেলবে। আমি রিপিট করি, ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে হুইচ ইজ আইসি। আইসির কারণে আই স্কয়ার আর লস হচ্ছে। ডিভাইসের মধ্যে সব জায়গাতেই তার প্রতিটা লেয়ারে তার নিজস্ব রেজিস্ট্যান্স আছে। ওকে, সো আই স্কয়ার আর লস প্রডিউস হচ্ছে। আই স্কয়ার আর প্রডিউস হওয়া মানে হচ্ছে হিট প্রডিউস হচ্ছে। হিট প্রডিউস হওয়া মানে এর ভিতরে কিছু বন্ড ভেঙে যাবে। যদি কিছু বন্ড ভেঙে যায়, বন্ড ভেঙে যাওয়া মানে কি? ফ্রি ক্যারিয়ার তৈরি হলো। বন্ড ভেঙে যাওয়া মানে হচ্ছে হোল বের হয়ে আসতেছে, ইলেকট্রন বের হয়ে আসতেছে। এতক্ষণ তারা বন্ড আকারে ছিল, এখন তারা বের হয়ে আসছে ফ্রি, ফ্রি ক্যারিয়ার। ওকে, এটা কিন্তু বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তার মানে হোল বের হোক আর ইলেকট্রন বের হোক, যেই বের হোক সেই কিন্তু কারেন্ট কন্ডাকশনে রোল প্লে করবে। যখন এই বন্ড ভেঙে যাওয়ার কারণে ফ্রি ক্যারিয়ার গুলো বের হয়ে আসবে, তখন আইসির যে ইনিশিয়াল ভ্যালু ছিল সেই ভ্যালুটা কিন্তু আগের তুলনায় বেড়ে যাবে। কারণ কি? কারণ তুমি কিছু বন্ড ভেঙে দিছো, কিছু ক্যারিয়ারকে ফ্রি করে দিছো। সো দোজ নিউলি ফ্রিড ক্যারিয়ার্স শুড পার্টিসিপেট ইন কারেন্ট কন্ডাকশন। সো আইসির যে নতুন ভ্যালুটা এখন দাঁড়াবে সেটা কিন্তু পুরোনো আইসির তুলনায় বেশি। এখন পুরোনো আইসির তুলনায় যদি বেশি হয়, নতুন ভ্যালুর কারণে আই স্কয়ার আর লসটা আরো বাড়বে। আই স্কয়ার আর লস বাড়া মানে হিট প্রোডাকশন আরো বেড়ে যাচ্ছে, সে আরো নতুন নতুন বন্ড ভাঙবে, ক্যারিয়ার আরো বের হবে, আইসি আরো বাড়বে, পরবর্তীতে আই স্কয়ার আর আরো বাড়বে। তার মানে কি? পুরো বিষয়টা হচ্ছে কিউমুলেটিভ। এইভাবে দেখা যাবে এই ডিভাইসটার বিভিন্ন জায়গায় হট স্পট তৈরি হবে, বিভিন্ন জায়গায় এই ডিভাইসটা হট স্পট তৈরি হবে। এবং এই হিটটা কিন্তু আসলে ওয়েল ডিস্ট্রিবিউটেড না, এই হিটটা একদমই সেন্ট্রালাইজ থাকে বিভিন্ন লোকেশনে, এবং সেটা ওয়েল ডিস্ট্রিবিউটেড না হওয়ার কারণে দেখা যাবে যে যেসব জায়গায় হিট প্রডিউস হচ্ছে, যেসব জায়গায় বন্ড বেশি ভেঙে যাচ্ছে, সেই সব জায়গাতে ডিভাইসটা হিটেড হয়ে টোটালি মেল্ট আউট করবে, একদম গলে যাবে, গলে ক্রিস্টালাইজ হয়ে যাবে, সোজা কথা। তার মানে ডিভাইসটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তুমি ডিভাইসটা যদি গলে যায় তার মানে তুমি আর এটা নিয়ে কোনো কাজ করতে পারবে না। তো ডিভাইসটা নষ্ট হয়ে গেল। তো ডিভাইসটা নষ্ট হয়ে যাওয়া মানে কি? তাহলে ফলাফল যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে তুমি ডিভাইসটা দিয়ে কোনো কাজ করতে পারবে না। কাজেই আমাকে যেটা সতর্ক হতে হবে সেটা হচ্ছে আইসির ভ্যালু এবং ভিসির ভ্যালু খুব বেশি যেন না বাড়ে সেটা খেয়াল রাখতে হবে। যদিও দেখা যাচ্ছে এইসব জায়গায়, যেমন তুমি যদি এরকম একটা স্পট দেখো, আমি এখন যে স্পটটা জাস্ট মার্ক করলাম, এই স্পটটা কিন্তু ভিসির ম্যাক্সিমাম ভ্যালুর তুলনায় কিন্তু এই এখানের ভিসি কিন্তু কম, আইসির ম্যাক্সিমাম ভ্যালুর তুলনায় কিন্তু এখানে আইসি কিন্তু কম, কিন্তু এটা সেকেন্ডারি ব্রেকডাউন লিমিটের বাইরে। তার মানে কোনো কারণে যদি তোমার অপারেটিং পয়েন্ট এই জায়গাতে চলে আসে, ওকে, যদি এটা এই জায়গায় চলে আসে, তখন তুমি কিন্তু প্রবলেমে পড়বা। দেয়ার ইজ এ চান্স অফ সেকেন্ডারি ব্রেকডাউন এবং ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। ওকে, জায়গায় জায়গায় হটস্পট তৈরি হবে এবং এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড না, হিটটা প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারবে না, সো ইভেন্চুয়ালি দ্য ডিভাইস উইল গেট ইনটু ব্রেকডাউন। সো এটা আমরা বলতেছি হচ্ছে যে সেফ অপারেটিং এরিয়া, এবং সেফ অপারেটিং এরিয়া আমরা এভাবে ডিফাইন করি যে আমরা এখানে একটা সার্টেন লিমিট দিয়ে দেই ডিপেন্ডিং অন দ্য ডিভাইস, and you should maintain that limit. You should never take your IC or VCE beyond that limit. হ্যাঁ, অপারেশনের সময় কখনোই আমরা এই রেঞ্জের বাইরে যেতে পারবো না। আমরা এখন কথা হচ্ছে যে আমরা চাই যে সেফ অপারেটিং এরিয়াটা একটু অন্যভাবে দেখতে। এই প্লটটা একটু খেয়াল করো। এমন যদি হয় তুমি আইবিটা দিচ্ছ হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিসি সোর্স থেকে। আইবি কোনটা? আইবি হচ্ছে এই যে তোমার এই যে সার্কিটটা, এটা একটা কনস্ট্যান্ট ডিসি সোর্স থেকে আসতেছে। তার মানে আইবি কন্টিনিউয়াসলি ফ্লো করে, কখনোই সে থামে না, এটা পালসেটিং না, হ্যাঁ পালস না কোনো, এটা একটা কনস্ট্যান্ট ডিসি সিগন্যাল কন্টিনিউয়াসলি আসতেছে। আর ফলাফল হচ্ছে আইসিও তাহলে কন্টিনিউয়াসলি এর মধ্যে দিয়ে ফ্লো করে, যেহেতু আইবি তুমি ম্যাক্সিমাম সেট করে রাখছো, সো আইসিও ম্যাক্সিমাম এটার ভিতর দিয়ে কন্টিনিউয়াসলি ফ্লো করতেছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তাহলে কি এটা কন্টিনিউয়াসলি হিটেড হচ্ছে না? কন্টিনিউয়াসলি কিন্তু হিটেড হচ্ছে। হ্যাঁ, তো কন্টিনিউয়াসলি যদি হিটেড হয় সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হিট হওয়া মানে কি? হিট কি? যদি এনার্জি হিসেবে চিন্তা করো, E is equal to what? P into T। যত টাইম যাবে এনার্জি তত বাড়তে থাকবে, হিট এনার্জির পরিমাণ তত বাড়তে থাকবে। ওকে, সো যেটা হবে যে সে কুল ডাউন হওয়ার কোনো সুযোগ পাবে না, কন্টিনিউয়াসলি হিট প্রডিউস হতেই থাকবে।
তার মানে আমি যদি ডিসি ইউজ করে ডিসি সিগন্যাল কনস্ট্যান্ট ডিসি সিগন্যাল ইউজ করে একটা ডিভাইসকে রান করি, তাহলে সে কুল ডাউন হওয়ার সুযোগ পায় না। কাজে সে ওই সময়টাতে যেই অপারেটিং এরিয়াটা অফার করবে সেটা হবে স্মলেস্ট অপারেটিং এরিয়া। স্মলেস্ট অপারেটিং এরিয়া কেন? কারণ সেটা আসলে কুল ডাউন হওয়ার সুযোগ পাচ্ছে না। কাজেই তার অপারেটিং এরিয়াটা হয়ে যাচ্ছে ছোট, খুব বেশি আই অথবা খুব বেশি ভিসি তে সে কাজ করতে পারবে না। সেটাই বলা হচ্ছে এখানে। আমরা যদি এই প্লটে আসি, দেখো এই যে প্লটটা ডার্ক করে যে এরিয়াটা দেওয়া, যে এই এরিয়াটা হচ্ছে ফর কন্টিনিউয়াস ডিসি কারেন্ট। হ্যাঁ, এবং এটা হচ্ছে শর্টেস্ট অপারেটিং এরিয়া। তুমি অপারেটিং এরিয়াটা একটু বাড়াতে চাও, হ্যাঁ আমি চাই একটু বেশ লার্জার রেঞ্জে সে কাজ করুক। অবভিয়াসলি তুমি ফাইনাল লিমিট যেটা আছে, ভিসি এর যে ফাইনাল লিমিট এবং আইসি এর যে ফাইনাল লিমিট, এটা কখনোই তুমি ক্রস করতে পারবে না। কিন্তু তুমি চাচ্ছ যে এই যে শর্ট অপারেটিং এরিয়া, মানে একদম ন্যারো একটা অপারেটিং এরিয়া, সেফ অপারেটিং এরিয়া, এর তুলনায় আমি একটু বাইরে আসতে চাই। বাইরে কিভাবে আসতে পারি? আমরা একটা পালসেটিং সিগন্যাল ব্যবহার করি। পালসেটিং সিগন্যাল যেমন ধরো আমরা এখানে একটা পালসেটিং সিগন্যাল যেখানে ডিউটি সাইকেল দেখা যাচ্ছে 50% বা 90% এ প্রথমে আসি, 90% যদি এমন হয়, তার মানে কি কনস্ট্যান্ট ডিসি সিগন্যাল আমরা দিলাম না, বরং একটা পালসেটিং দিলাম। বেশি সময়ের জন্য সে অন থাকে, অল্প সময়ের জন্য হলেও সে অফ হয়। আইবিটা সবসময় থাকে না, অল্প সময়ের জন্য হলেও সে অফ হয়। তাহলে কি হবে? ডিভাইসটা কুল ডাউন হবে এবং অল্প সময় পাবে, মানে ডিভাইসটা হিটেড হবে এবং অল্প সময় পাবে। এই জায়গাটাতে সে হিটেড হচ্ছে যখন তুমি তাকে পাওয়ার দিচ্ছ, এই সময়টাতে সে হিটেড হচ্ছে, কিন্তু এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা, এখানে সে একটু হলেও কুল ডাউন হচ্ছে। তুমি ডিউটি সাইকেল 50% করে দাও, সমান পরিমাণে হিটেড এবং কুল ডাউনের সুযোগ দিচ্ছ। ডিউটি সাইকেল তুমি 25% করে দাও, তোমার এখন কুল ডাউন হওয়ার সুযোগ আরো বেড়ে গেল। তার মানে কি? তোমার সাইকেল, মানে তোমার এই পালস গুলো যত ন্যারো হতে থাকবে, এই যে পালস গুলো যত ন্যারো হতে থাকবে, তত তোমার অপারেটিং এরিয়াটা বাড়তে থাকবে, কারণ তুমি তাকে কুল ডাউনের সুযোগ দিচ্ছ। ওকে, সো দেখা যাচ্ছে যে 10⁻³ সেকেন্ড যদি হয় একটা পালসের উইক, সেক্ষেত্রে অপারেটিং এরিয়াতে একটু বাড়লো। এই যে নতুন লাইনটা, এইটা, ওকে, এই নতুন লাইনটা, এটা হচ্ছে নিউ অপারেটিং এরিয়া। তুমি পালসটাকে আরো ন্যারো করে দাও, অপারেটিং এরিয়া আরো বাড়লো, আরো ন্যারো ডাউন করো, অপারেটিং এরিয়া আরো বাড়লো। আইডিয়ালি এটা হচ্ছে একদম পারফেক্ট একটা রেক্টেঙ্গেল আইডিয়ালি, বাট এটাতে তুমি কখনোই যেতে পারবা না। হ্যাঁ, তো তোমার 10⁻⁵ সেকেন্ড বা এরকম একটা হয়তো আলটিমেট লিমিট থাকবে যে পাস এর পরে আর ন্যারো করা যায় না। ব্যাপারটা এরকম, আর এর থেকে ন্যারো করলে আসলে সুইচ অনই থাকে না, ব্যাপারটা এরকম হচ্ছে। তো এই হচ্ছে তাহলে সেফ অপারেটিং এরিয়া। এবং সেফ অপারেটিং এরিয়া বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস ডিসি সিগন্যালের পরিবর্তে একটা পালসেটিং ডিসি সিগন্যাল ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে দেখা যাবে সেফ অপারেটিং এরিয়াটা বেড়ে যাবে। আমরা আমাদের ডিসকাশনটা আজকে এই স্লাইডে শেষ করবো, ডাইনামিক সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। এটা অলরেডি আমরা জানি, তারপরে একবার রিপিট করি। সেটা হচ্ছে যে সুইচিং লসটা নিয়ে কিছু কথা ছিল, যে ট্রানজিশনটা যখন হয়, যে একটা সুইচ যখন অফ থেকে অনে যায় বা অন থেকে অফে যায়, কিছুটা সময় লাগে বিজেটির ক্ষেত্রে। তো এই সময়টা হচ্ছে যেই লসটা হচ্ছে সেটা হচ্ছে সুইচিং লস। এবং খেয়াল করতে হবে যে সুইচিং ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ 60 হার্জ হয়, তখন সুইচিং লসটা নেগলিজিবল, কারণ অনেকক্ষণ পর সুইচিং হচ্ছে সেই জন্য। কিন্তু যখন সুইচিং ফ্রিকোয়েন্সিটা তোমার ফিউ কিলোহার্জ বা মেগাহার্জ হয়ে যাবে, তখন বিজিডিতে কিন্তু একটা সিগনিফিক্যান্ট লস হবে। সুইচিং লসটা কিন্তু অনেক বেড়ে যাবে যখন তোমার হাই ফ্রিকোয়েন্সি সুইচিং হবে, কিলোহার্জ মেগাহার্জ রেঞ্জে। ওকে, সো কিলোহার্জ মেগাহার্জ রেঞ্জে ইনফ্যাক্ট আমরা বিজিডি দিয়ে সুইচিং করিই না। আমরা কি করি? আমরা বিজিডি কে চেঞ্জ করে তখন মসফেটে চলে যাই। সো আমাদের নেক্সট ক্লাসে ডিসকাশন হবে অল অ্যাবাউট মসফেটস। ওকে, বাট এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। তোমরা যদি তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে, তাহলে দয়া করে এখন কোশ্চেন গুলো করো। কোনো কোশ্চেন আছে কি? দেখো, আমাদের ডিসকাশন গুলো খুব ইম্পর্টেন্ট এই জন্য যে এই আজকের ডিসকাশনের উপর কিন্তু পরের ডিসকাশনটা দাঁড়ায় আছে। অলরাইট, তো আজকের ডিসকাশন তুমি যদি না বুঝো তাহলে পরেরটা বুঝবা না। কোনো কোশ্চেন নাই? কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে না স্যার আপাতত। হ্যাঁ, রেদওয়ান কোশ্চেন আছে না? ওকে, তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে চ্যাট বক্সে যাও, চ্যাট বক্সে যে জাস্ট আমাকে মানে হোস্টকে ওয়াই প্রেস করো, হোস্টের ইনবক্সে ওয়াই প্রেস করো, যারা প্রেজেন্ট আছে তারা সবাই প্লিজ।
স্যার ওয়াই প্রেস করবো স্যার? হ্যাঁ, শুধু ওয়াই লিখবা, মানে তুমি প্রেজেন্ট আর কি। হ্যাঁ, এটা কাইন্ড অফ অ্যাটেন্ডেন্স কল করা। হোস্টকে লিখবা, হ্যাঁ, হোস্টকে ডিরেক্ট মেসেজ দাও, এভরিওয়ান না, হোস্ট। টোয়েন্টি-4 রিসিভড। আমরা তো দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট 33 জন, মানে আমি সহ 34। বাকিরা কোথায়? স্যার রূপম বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে আগের স্লাইড মানে পেজটাতে একটু যাওয়া যাবে স্যার? হ্যাঁ স্যার, এই যে এইখানে না স্যার আর একটু উপরে, আর আরো উপরে আর একটা পেজ স্যার, এই যে ওই জি স্যার এখানে এখানে স্যার এই যে কারেন্ট লিমিটটা যেটা স্যার, এইটা স্যার মানে এত বেশি কেন স্যার? এই যে ভোল্টেজ লিমিটটা তো স্যার মোটামুটি অনেক ছোট, মানে অল্প একটু দেখতে পাচ্ছি স্যার এই যে ইয়াতে, কিন্তু স্যার কারেন্ট লিমিটটা তো বিশাল বড় দেখা যাচ্ছে স্যার। এটার মানে কোনো রিজন আছে পার্টিকুলার? না, কারেন্ট লিমিট ভোল্টেজ লিমিট দুটাই, এটা তো আসলে আরবিট্রারি। এগুলো তো তোমার কোনো এক্সাক্ট ভ্যালু বসানো হয়নি। আমি তাহলে মানে অ্যাকচুয়ালটাতে যাই। অ্যাকচুয়াল যেটা ডেটা শিট যেটা দেখলাম ওটাতে যাই। এই যে ডেটা শিটটা দেখো খেয়াল করে। কালেক্টর কারেন্টটা দেখো 50 অ্যাম্পস লিমিট। আর এখানে তোমার ভোল্টেজের লিমিট হচ্ছে 100 ভোল্টস এর মতো। এরকম আর কি। প্র্যাকটিক্যালি মানে ভ্যালুগুলো এভাবে দেওয়া থাকে। কারেন্ট লিমিট তো কারেন্টের তুমি যদি নিউমেরিক্যাল ভ্যালুটা দেখো, ইউজুয়ালি কারেন্টের নিউমেরিক্যাল ভ্যালুটা কম হয় ভোল্টেজের তুলনায়। নিউমেরিক্যাল ভ্যালুটা আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা 29 পেয়েছি, তাহলে কি 4 জন অ্যাবসেন্ট? লগ ইন তো করা। তো আমরা এখানে ক্লোজ করে দিব। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে কথা হবে। সবাই ভালো থাকো। জি স্যার। করে দিচ্ছি, হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।